বাংলাদেশ সহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা বন্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে আমেরিকা। আনুষ্ঠানিক ঘোষণার পর সোমবার থেকে কার্যকর। ইরানের জ্বালানি অবকাঠামোতে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। পাল্টা জবাবের লক্ষ্যবস্তু তৈরি আছে হুঁশিয়ারি আইআরজিসির। এবং অভিবাসন সংকটে চরম পরিস্থিতি স্পেনে। সীমান্ত থেকে উদ্ধার ৫৭ মরদেহ। স্থানীয়দের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সহদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সহ ৫০টি দেশের জন্য স্থায়ী ভিসা বন্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে আমেরিকা। স্টেট ডিপার্টমেন্টের তথ্যে বলা হচ্ছে, সব দেশের আবেদনকারীদের ভিসা পাওয়ার আগে সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত জামানত দিতে হতে পারে। শুক্রবার অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্ট্রারের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। এই নিয়ম B1 ও B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যা সাধারণত ব্যবসায়িক ও পর্যটন উদ্দেশ্যে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনজিউলার কর্মকর্তারা প্রয়োজনে নির্দিষ্ট আবেদনকারীদের ভিসা দেওয়ার শর্ত হিসেবে সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। সোমবার থেকে এই নিয়ম চালু হবে। সেদিন ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিকভাবে দেশগুলোর নাম প্রকাশিত হবে। ইরানের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। সিবিএস, এক্সিওস সহ আমেরিকার গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, তেল শোধনাগার সহ তেহরানের বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট অবকাঠামোগুলোতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা হতে পারে। এই সপ্তাহে সম্ভাব্য আক্রমণের জন্য আমেরিকা ও ইসরায়েলের মধ্যে সমন্বয় চলছে। এদিকে এমন যে কোনো পরিকল্পনার ব্যাপারে ওয়াশিংটন ও তেল আবিবকে সতর্ক করেছে তেহরান। পাল্টা আক্রমণের জন্য লক্ষ্যবস্তু নির্দিষ্ট করা আছে বলে জানিয়েছে আইআরজিসি। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা কমে আসাকে দুই দেশের কূটনীতিতে ফেরার ইঙ্গিত বলে মনে করা হচ্ছিল। তবে আমেরিকার শীর্ষ গণমাধ্যমগুলোর তথ্যে আবারও সর্বাত্মক যুদ্ধের শঙ্কা ছড়িয়ে পড়েছে। সিবিএস, এক্সিওসের মতো গণমাধ্যমগুলো জানিয়েছে, এই সপ্তাহেই ইরানের তেল, বিদ্যুৎ সহ জ্বালানি অবকাঠামোগুলোতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। চূড়ান্ত হামলার জন্য দুই দেশের বাহিনীর মধ্যে সমন্বয় চলছে। সম্ভাব্য এই হামলা ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হবে বলে উঠে এসেছে প্রতিবেদনগুলোতে। চূড়ান্ত হামলায় ট্রাম্পের অনুমোদন নিয়ে যদিও নিশ্চিত কিছু জানা যায়নি। ইরান জুড়ে টানা কয়েকদিন চলতে পারে এই আক্রমণ। যদিও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, রবিবারই ইরানে এই হামলা চালাতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ক্যাম্প ডেভিডে ট্রাম্পের ক্যাবিনেট মিটিংয়ে এই হামলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে এপি। নিশ্চিত না করলেও আক্রমণের ইঙ্গিত দিয়েছেন এই নেতা। আমরা তাদের খুব বাজেভাবে আঘাত করব। একটা সময় তারা আকুতি জানাবে, বলবে এসব আঘাত সহ্য করা আমাদের আর সম্ভব হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী হামলার সময়ে তেহরানকে পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফেলার আলোচনা করছেন সামরিক নেতারা। গণমাধ্যমগুলোর প্রশ্নের জবাবে পেন্টাগন বলছে, প্রেসিডেন্টের নির্দেশে যে কোনো সময় আক্রমণের জন্য অস্ত্র তৈরি ও তাক করা আছে। হামলার জন্য ওয়াশিংটনের সাথে নিজেদের সমন্বয়ের ব্যাপারে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এপি জানিয়েছে, এই সপ্তাহে হোয়াইট হাউসের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যুদ্ধের 3টি বিকল্প প্রস্তাব পেশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার মধ্যে ইরানের সামরিক মজুদ সরবরাহ পথ বিচ্ছিন্ন করতে স্থল অভিযানের মতো প্রস্তাবও রয়েছে। এক্সিওসের প্রতিবেদনে বলা হচ্ছে, সমঝোতায় আমেরিকার দেয়া প্রস্তাব মানতে ইরানকে বাধ্য করাই নতুন এই হামলার পরিকল্পনার উদ্দেশ্য। সম্ভাব্য এই হামলা ইসরায়েলের সাথে ইরানকে সর্বাত্মক যুদ্ধে ফেরত আনবে। এদিকে আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য হামলার খবরে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন যে কোনো পদক্ষেপকে পাগলামি আখ্যা দিয়ে পাল্টা জবাবের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মাসুদ পেজিশকিয়ানের সরকার। আক্রমণের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের জ্বালানি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার স্পর্শকাতর অবকাঠামো রয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার একটি F-35
বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির ক্যালিফোর্নিয়ার মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমানটি। এমন এক সময় এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো যখন ইরান যুদ্ধে আমেরিকার সমরাস্ত্র ঘাটতির খবরে আলোচনা চলছে আন্তর্জাতিক অঙ্গনে। হঠাৎই মাঝ আকাশ থেকে বিধ্বস্ত হয়েছে আমেরিকার সবচেয়ে উন্নত যুদ্ধবিমান F-35। শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর কাছে এয়ার স্টেশন থেকে উড্ডয়নের পরই বিধ্বস্ত হয় ফাইটার জেটটি। ভূমিতে আছড়ে পড়ার পর তাতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কর্মীরা ব্যস্ত হয়ে ওঠেন। কয়েক মাইল দূর থেকেও ধোঁয়া দেখা গেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে সিঙ্গেল সিটের F-35B লাইটেনিং II এয়ারক্রাফটটি ধ্বংসের খবর নিশ্চিত করা হয়েছে। বিধ্বস্তের আগে পাইলট নিরাপদেই বেরিয়ে যান বলেও জানানো হয়। তবে এখনও জানা যায়নি কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। লকহিড মার্টিনের তৈরি F-35কে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান হিসেবে দাবি করে আমেরিকা। যে কোনো প্রচলিত রানওয়েতে হেলিকপ্টার বা সাধারণ বিমানের মতোই অবতরণ ও উড্ডয়ন করতে পারে এটি। স্টেলথ প্রযুক্তির কারণে যুদ্ধবিমানটি রাডার সহ বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম বলেও দাবি করা হয়। মেরিন, নেভি ও এয়ারফোর্স মিলিয়ে আমেরিকার বহরে মোট 630টির মতো F-35 রয়েছে। সব মিলিয়ে যার আনুমানিক মূল্য $2 ট্রিলিয়ন বেশি। একটি যুদ্ধবিমান তৈরিতেই খরচ হয় 1200 কোটি টাকার বেশি। প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ও আকাশাধিপত্যে আমেরিকার বাহিনীর সবচেয়ে বড় ভরসা এই যুদ্ধবিমান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধে আমেরিকার বাহিনীর একাধিক F-35 ধ্বংসের দাবি করেছে ইরান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে এক ঐতিহাসিক অগ্রগতির দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এক বৈঠকে তিনি জানান, গাজায় হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নিরস্ত্র করতে একটি সমঝোতায় পৌঁছেছে তার বোর্ড অফিস। এতে খুবই খুশি ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে আমাদের একটা সমঝোতা হয়েছে এবং তারা এতে খুব খুশি। পুরো প্রক্রিয়ায় ইসরায়েল আমাদের বেশ সহযোগিতা করেছে। এত জটিল একটি পরিস্থিতির মধ্যে উত্থান পতন তো থাকবেই, তবে এটি মধ্যপ্রাচ্যের জন্য অনেক বড় একটি পদক্ষেপ। সবাই এতে বেশ অবাক এবং মুগ্ধ। ফিলিস্তিনের পশ্চিম তীর একেবারেই দখলে নেয়ার দ্বারপ্রান্তে ইসরায়েল। শুক্রবার সেখানকার তাল গ্রামে বাসিন্দাদের উপর গুলিবর্ষণ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় এক ফিলিস্তিনি আহত হয়। একই দিনে শতাধিক ইসরায়েলি দখলদার ওই এলাকায় প্রবেশ করে। গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু তাল গ্রামের 24 জন এখনও ইসরায়েলি হেফাজতে রয়েছে। শুক্রবার গাজার পশ্চিম তীরের তাল গ্রামে শতাধিক ইসরায়েলি দখলদার রীতিমতো মিছিল করে এগিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে স্থানীয়দের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে অন্তত এক ফিলিস্তিনি আহত হন। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, এ সময় ইসরায়েলি সেনা সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি অন্তত 3 জনকে আটক করে এবং ওই এলাকার প্রবেশপথগুলো বন্ধ করে দেয়। মিছিলের সময় দখলদাররা ফিলিস্তিনিদের বাড়ি থেকে মালামাল লুট করে এবং একটি কবরস্থানে ভাঙচুর চালায়। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী তাদের সাথেই ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা বসতি স্থাপনকারীদের সরিয়ে দিতে সেখানে উপস্থিত ছিল। তবে রয়টার্সের সূত্র জানায়, সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও দখলদাররা প্রকাশ্যে মালামাল লুট করছিল। সেনারা রাস্তা বন্ধ করে তাদের চলাচলের সুযোগ করে দেয়। পরে দখলদারদের বাধা দিতে আসা গাড়িগুলোতে ধোঁয়ার বোমা নিক্ষেপ করে। গত সপ্তাহে ঘটে যাওয়া একটি সংঘর্ষে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি নিহত হন। এ ঘটনার পর ইসরায়েলি সরকারের পক্ষ থেকে পশ্চিম তীরে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে। তাল গ্রামে নেমে আসে ইসরায়েলি সেনার ভয়াবহতা। গোলাগুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ ও আটকের উৎসবে মেতে ওঠে ইসরায়েলি বাহিনী। এই বর্বরতা এখনো চলছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। চরম প্রতিকূলতা পেরিয়ে জীবন বাজি রেখে স্পেন উপকূলে আসছে হাজার হাজার মানুষ। তবে তাদের ব্যর্থ মনোরথে ফিরিয়ে দিচ্ছে স্পেন। বৃহস্পতিবার থেকে সীমান্ত বেড়া ভেঙে সাঁতার কেটে ও নৌকায় করে প্রায় 60,000 অভিবাসী মরক্কো থেকে স্পেনের সিউটা উপকূলে প্রবেশ করতে থাকে। এর মধ্যে বেশিরভাগ মানুষই ফেরত চলে গেছে। এমন সংকটে স্পেনের সীমান্ত থেকে 57টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় স্থানীয় সরকার।
এদিকে সিউটাতে পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে আসেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে আসার সাথে সাথে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। হাজার হাজার অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠাচ্ছে স্পেন সরকার। অবৈধ পথেই আসছিল এসব অভিবাসী দল। দেশটির সিউটা উপকূলে অল্প কিছুদিনের মধ্যেই প্রায় 60,000 অভিবাসন প্রত্যাশী ঢুকে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে স্পেনে প্রবেশের সময় অনেকে হারান প্রাণও। উদ্ধার হয়েছে 57টি মরদেহ। ঝুঁকি নিয়ে স্পেনে ঢুকলেও বাস্তবতার সামনে টিকতে পারেনি অভিবাসন প্রত্যাশীরা। স্থানীয়দের সাথে বিরোধ, কাজের অভাব ও কর্তৃপক্ষের বাধায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন তারা। ক্যাসাব্লাঙ্কা থেকে এসেছি। অন্য সবার মতো আমিও সুযোগের খোঁজ করছি। আমি পুরো ইউরোপ ঘুরে দেখতে চাই। আমার এখানে থাকার খুব ইচ্ছে ছিল, তবে এখানকার মানুষ আমাদের চাচ্ছেন না, তাই আর কোনো উপায় না দেখে ফিরে যেতে হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু বৃহস্পতিবার সকাল থেকে প্রায় 50,000 মানুষ সীমান্ত পাড়ি দিয়ে স্পেনে ঢুকেছে। তবে শুক্রবারের মধ্যেই 48,000-এর বেশি অভিবাসী ফেরত চলে গেছেন। এদিকে সিউটাতে এসেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে এখানে এসেই স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকে তিনি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত ও সীমান্তে নিরাপত্তার ঝুঁকি হিসেবেই দেখছেন। স্পেনের এমন অভিবাসী ঢল দেখে উদ্বেগ জানায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। এমনকি স্পেনের এই ঘটনাকে রীতিমতো আক্রমণ বলে আখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হলে এমন ঘটনা আমেরিকাতেও ঘটবে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের কিয়েভ সহ বিভিন্ন শহরে টানা দ্বিতীয় রাতের মতো ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত 3 জন, আহত হয়েছেন আরও 15 বেসামরিক নাগরিক। শনিবার শেষ রাতে ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে এই মিসাইল হামলা হয়। শক্তিশালী হামলায় কেঁপে ওঠে কিয়েভ। এদিকে পর্যাপ্ত আকাশ নিরাপত্তা ক্ষেপণাস্ত্রের অভাবে রাশিয়া সম্প্রতি ব্যাপক আক্রমণ চালানোর সুযোগ পেয়েছে বলে অভিযোগ প্রেসিডেন্ট জেলেনস্কির। মিত্রদের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল উৎপাদনের লাইসেন্স প্রদানের ঘোষণার 3 সপ্তাহ পর তা থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিয়েভকে মিসাইল তৈরির অনুমোদন দিতে আমেরিকা রাজি হয়নি বলে জানান তিনি। তবে 2 দেশের আলোচনা চলছে বলেও জানান এই নেতা। ক্যান্সার জয়ের লড়াইয়ে এক নতুন আশার আলো দেখালেন রাশিয়ার গবেষকেরা। সম্প্রতি দেশটিতে তৈরি ক্যান্সারের টিকা প্রথমবারের মতো মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। চিকিৎসকরা জানান, টিকা নেওয়া প্রথম রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। একই সাথে তার শরীরে ক্যান্সার প্রতিরোধে প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে শুরু করেছে। ক্যান্সার চিকিৎসায় আশার নতুন আলো দেখাচ্ছে রাশিয়া। দেশটির গবেষকদের দাবি, নিজেদের তৈরি ক্যান্সারের টিকা প্রথমবারের মতো মানব শরীরে সফলভাবে কাজ করতে শুরু করেছে। মেলানোমা অর্থাৎ ত্বক ক্যান্সারে আক্রান্ত প্রথম রোগীর শরীরে দেখা গেছে ইতিবাচক পরিবর্তন। টিকাটির অন্যতম উদ্ভাবক গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ জানান, প্রথম টিকা পাওয়া রোগী বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন। তার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন ক্যান্সার কোষ ও টিউমারের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করতে পারছে। চলতি বছরের এপ্রিলে 60 বছর বয়সী এক ব্যক্তির শরীরে নিউ অনকোভ্যাক নামে mRNA ভিত্তিক এই টিকা প্রথম প্রয়োগ করা হয়। তৃতীয় পর্যায়ের মেলানোমায় আক্রান্ত ছিলেন তিনি। মস্কোর হার্জেন অনকোলজি গবেষণাগারে চিকিৎসাধীন এই রোগীকে আরও 2টি ডোজ দেয়া হবে। বিজ্ঞানীরা বলছেন, এটি প্রচলিত ক্যান্সার চিকিৎসার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এই পদ্ধতিতে রোগীর টিউমার ও সুস্থ কোষের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে প্রতিটি মানুষের জন্য আলাদাভাবে কাস্টমাইজড টিকা তৈরি করা হয়। এটি মূলত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষ চিনে নিয়ে তা ধ্বংস করতে শেখায়। শুধু নিউ অনকোভ্যাকই নয়, রাশিয়া কলোরেক্টাল ক্যান্সারের জন্য অনকোপেপ্ট নামে আরেকটি পেপটাইড ভিত্তিক ওষুধ তৈরি করেছে, যা রোগীদের শরীরে কার্যকর সাড়া দিচ্ছে। পাশাপাশি অগ্ন্যাশয়, কিডনি এবং ফুসফুসের ক্যান্সারের জন্য নতুন চিকিৎসা উদ্ভাবনে কাজ করছেন দেশটির গবেষকেরা। পরবর্তী 1.5 থেকে 3 মাসের মধ্যে আরও 10 জন রোগীর জন্য এই বিশেষায়িত টিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এইচ এম আতাউল্লাহ, ওয়ান
ইন্টারন্যাশনাল ডেস্ক। ইতালির নেপলসের কাছে 4.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার রাত 8:45 এই কম্পন অনুভূত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের ফলে নেপলস ও তার আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ট্রেন ও সাবওয়ে। এছাড়াও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় 3 কিলোমিটার গভীরে। দেশটির গণমাধ্যম বলছে এটি ওই অঞ্চলে এই যাবৎকালের রেকর্ড করা অন্যতম শক্তিশালী ভূমিকম্প। কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তায় নেমে আসে। দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনকারীদের নিয়ে আবারও ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে ভিডিও বার্তায় এই নেতা দিল্লির যন্তর মন্তর থেকে তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে বলে দাবি করেন। 30 সেকেন্ডের বার্তায় তিনি বলেন, যন্তর মন্তরে যা হয়েছে তা দেশ তথা বিশ্বের মানুষ দেখেছেন। কিছু দুষ্ট ছেলেমেয়ে অশ্রাব্য গালিগালাজ করেছে। নিজের পাশাপাশি মাকেও কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদী। তবে এসব ঘটনাকে ছোটবেলার ভুল এবং তা শুধরানোর আহ্বান জানান তিনি। তার বক্তব্য, আদালতে নিয়ে এসে বা শাস্তি দিয়ে পরিস্থিতির বদল হবে না, তাই তাদের প্রতি ক্ষমার বার্তা দেন তিনি। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। 2019 সালের 21শে এপ্রিল শ্রীলঙ্কার ইস্টার সানডেতে একই সময় 3টি গির্জা ও 3টি হোটেলে বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে দেশটির সাবেক পুলিশ প্রধান পুজিত জয়সুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ওই বোমা হামলায় 279 জন নিহত ও প্রায় 500 জন আহতের ঘটনায় অপরাধমূলক গাফিলতি এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিশেষ ট্রাইব্যুনাল সংখ্যাগরিষ্ঠ রায়ে এই দণ্ডাদেশ প্রদান করেন। পার্লামেন্ট ট্রায়াল অ্যাট বার নামে পরিচিত একটি বিশেষ আদালত এই দুই অভিযুক্তকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে পূর্ববর্তী গোয়েন্দা সতর্কতা থাকা সত্ত্বেও হামলা প্রতিরোধে ব্যর্থতা, কর্তব্যে ফৌজদারি অবহেলা, হত্যা এবং হত্যা চেষ্টা। 2022 সালে হাইকোর্টের 3 বিচারপতির একটি বেঞ্চ এই দুই সাবেক কর্মকর্তাকে একই অভিযোগ থেকে খালাস দেয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি পুনরায় শুরু হয় এবং শুক্রবার নতুন রায় ঘোষণা করা হয়। এবারও লন্ডনের প্রতিযোগিতায় অংশ নিল হাজার হাজার হাঁস। রাবারের তৈরি হলুদ রঙের এই হাঁস বৃহস্পতিবার ছেড়ে দেয়া হয় লন্ডনের রেডেন্স ক্যানেলে। মুহূর্তের মধ্যে পুরো ক্যানেল ছেয়ে যায় হলুদ রঙে। পরে হাঁসগুলোকে ফিনিশ লাইনে নিয়ে যেতে সহায়তা করেন স্বেচ্ছাসেবকরা। মূলত দাতব্য সংস্থা কসমিকের অসুস্থ শিশুদের চিকিৎসার তহবিল জোগাড়ের জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও লন্ডনে আয়োজন করা হলো হাঁস দৌড়ের প্রতিযোগিতা। বৃহস্পতিবার এই ব্যতিক্রমী আয়োজন করে দাতব্য সংস্থা কসমিক। তাদের লক্ষ্য অসুস্থ শিশুদের চিকিৎসার তহবিল সংগ্রহ। ব্রিজের ওপর থেকে রেজেন্টস ক্যানেলে একসাথে ছেড়ে দেওয়া হয় রাবারের তৈরি হাজার হাজার হলুদ হাঁস। মুহূর্তেই ক্যানেলটি রূপ নেয় এক বিশাল হলুদ সমুদ্রে। আমাদের কমিউনিটির জন্য এটি চমৎকার একটি অনুষ্ঠান। আমাদের সাথে অসংখ্য মানুষ যুক্ত আছেন। এরা সকলে এখানে অংশ নেওয়ার সুযোগ পান। প্রতিটি হাঁসের জন্য খরচ মাত্র 4 পাউন্ড। এটি আমাদের জন্য শুধু তহবিল সংগ্রহের মাধ্যমই নয়, বরং এটি কসমিকের সাথে সাধারণ মানুষের অংশগ্রহণের উৎসব। ক্যানেলের প্রায় 100 মিটার দীর্ঘ অংশ জুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভাসমান হাঁসগুলোকে গন্তব্যে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী ও সমর্থকরা নানাভাবে সাহায্য করেন। প্যাডেল বোট ও ছোট নৌকা থেকে বাতাস দিয়ে হাঁসগুলোকে এগিয়ে দেন অনেকে। কেউ কেউ আবার দাঁড়ের সাহায্যে হাঁসগুলোকে সামনের দিকে ঠেলে দেন। ক্যানেলের দুই পাড়ে দাঁড়িয়ে আনন্দদায়ক এই প্রতিযোগিতা উপভোগ করেন শত শত দর্শক। প্রতিটি হাঁসের গায়ে থাকে নাম্বার, আর এই নাম্বার দিয়েই নিজেদের হাঁসের অবস্থান জানতে পারেন অংশগ্রহণকারীরা। বিজয়ী হাঁসের মালিককে দেয়া হয় আকর্ষণীয় ইউরোস্টার টিকিট। প্রতিযোগিতা শেষে জালের সাহায্যে ক্যানেল থেকে হাঁসগুলো তুলে বক্সে সংগ্রহ করে আয়োজক কমিটি। এতে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।